আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেশিন লার্নিং টিউটোরিয়ালের লেকচার 15 সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম। এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম। আচ্ছা, এইটা অনেকটা আগের ক্লাসের সাথে আমাদের রিলেটেড, কারণ আগের ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, যেটা কি ছিল আমাদের সিগময়েড ফাংশন মানে অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করার জন্য আমাদের যখন হচ্ছে চেইন রুলস এর ক্ষেত্রে অনেক লম্বা একটা চেইন হইতো, তখন আমাদের কোনো কোনো মানে ভ্যালুটা অনেক ছোট হয়ে যেত। তো অ্যাজ এ রেজাল্ট আমার যেটা হতো যে আমার ওয়েট আপডেট যেটা সেটা হতো না বা খুব কম হতো, যেটাতে আমরা ওই গ্লোবাল মিনিমাতে পৌঁছাতে পারতাম না এবং আমাদের ওভারঅল কাজটা হতো না। তো আজকে যেটা টপিকটা, এইটা ঠিক আগের দিনের টপিকের জাস্ট রিভার্স। মানে আগের দিন যেটা হয়েছিল যে আমাদের ওয়েটের ভ্যালু খুব মানে ব্যাপারটা এরকম যে চেইন রুলের জন্য অনেক ছোট হয়ে যেত, সেই জন্য ওয়েটটা আপডেট হতো না। বাট এই কেসে যেটা হবে যে সামহাও কোনো একটা ওয়েটের ভ্যালু যদি অনেক বেশি হয়ে যায় বা অনেক বেশি সামহাও মানে ধরে ফেলা হয়, ইনিশিয়ালি নেওয়া হয়, তাহলে আমাদের কি ধরনের প্রবলেম হয়ে যাবে। তো এইটা বোঝার জন্য আমরা খুব সিম্পল একটা নেটওয়ার্ক চিন্তা করি, নিউরাল নেটওয়ার্ক, যেটা আমাদের ইনপুট ফিচার জাস্ট একটাই, এক্স। সেখান থেকে আমাদের এটা হচ্ছে আমার ফার্স্টে আসলো, মানে হচ্ছে ইনপুট হিসাবে আমি নিলাম। দেন ধরে নিলাম যে আমাদের এখানে জাস্ট মোটামুটি তিনটা আমার হিডেন লেয়ার আছে। ঠিক আছে, তিনটা হিডেন লেয়ার, এবং ফাইনালি তারপর সেখান থেকে আমাদের আউটপুটটা আসছে। তাহলে তিনটা হিডেন লেয়ার, এটা হচ্ছে আমার ধরলাম হিডেন লেয়ার ওয়ান, এটা হিডেন লেয়ার টু, এটা হিডেন লেয়ার থ্রি। তো এই তিনটা হিডেন লেয়ার সেখান থেকে আমরা ধরে নিলাম যে সে ফর এক্সাম্পল যে আমার এটার ওয়েট হচ্ছে W11, এই নিউরনের ওয়েট ডাব্লিউ হচ্ছে 21, আর এই নিউরনের ওয়েট W31, এবং ফাইনালি এটা তো আউটপুট। এবং আউটপুট গুলো কোনটা, এখান থেকে আমাদের যেই আউটপুট আসছে এই নোড থেকে, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে আউটপুট। আচ্ছা, ফার্স্টেরটা থেকে ধরে নিই। এখান থেকে আমাদের যেটা আউটপুট আসছে, আউটপুটটা হচ্ছে আমার আউটপুট 11। এখান থেকে যেটা আউটপুট, আউটপুট 21। আর এখান থেকে যে আউটপুটটা সেটা আউটপুট 31। ঠিক আছে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে যেরকম দেখছিলাম যে আমাদের ওয়েট আপডেট কিভাবে হতো, ব্যাক প্রপোগেশন করে হতো। এবং আমরা ফর্মুলা হিসেবে কি দেখছিলাম, ঠিক আছে, আমার ফাইনালি এই প্রেডিক্টেড ভ্যালু আমরা কিছুর সাথে তুলনা করতাম, আমাদের অবজার্ভ যে ভ্যালুটা আছে সেটার সাথে, এবং তারপরে লসটা আমরা বের করতাম কিভাবে, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। এটা আমাদের লস ছিল, যেটাকে আমরা মিনিমাইজ করতে পারতাম। তো ঠিক আছে, আমরা যেটা এখন করতে পারি সেটা হচ্ছে যে এই লসটা মিনিমাইজ করার জন্য আমরা ফাইনালি এই আউটপুটটা মানে ওয়াই হ্যাটের ভ্যালুটা ওয়াই এর কাছে নিয়ে আসার জন্য বা সেম নিয়ে আসার জন্য আমাদের ফাইনালি এই ওয়েট গুলা W11, W21, W31, এইগুলো সবগুলোর ভ্যালু আমার চেঞ্জ করতে হবে। তো আমার W11 নিউ, এইটা আমরা কিভাবে আসতো, এটা আসতো আমার W11 old minus learning rate differentiate of loss function with respect to D11 বা weight, initial weight 11। তাহলে এখান থেকে আমাদের সবগুলো ভ্যালু জানা থাকতো এবং শুধুমাত্র আমাদের আননোন থাকতো এই ডিফারেন্সিয়েটার পার্টটা, যেটাকে আমরা চেইন রুল দিয়ে সলভ করতাম। তাহলে এটাকে আমরা চেইন রুলে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে কিরকম আসতো, CL বাই W11 ইকুয়াল টু, ফাইনালি দেখো আমরা কিসে আসতে যাচ্ছে, একদম যে শুরুর দিকে যে শুরুর নিউরনে যে ওয়েটটা ইনসার্ট করা হয়েছিল W11, সেখানে আসতে যাচ্ছে। বাট ডিরেক্টলি আমরা সেখানে আসতে পারতাম, আসতে পারতাম না। আমাদের একদম ফাইনালি মানে ধরো হচ্ছে আমার ফাইনাল যে নোডটা, সেই নোডের আউটপুট থেকে আমাদের মানে ফার্স্টে লস, তারপর হচ্ছে সেই নোডের আউটপুট, আগের নোডের আউটপুট, তার আগের নোডের আউটপুট, তারপর আমরা সেই নোডের সাথে কানেক্টেড যে নিউরনটা সেইটার ওয়েট কত সেটা নিয়ে আমরা ডিসকাস করতাম। তো চেইন রুলের মাধ্যমে তাহলে সেই কাজটা করি, যেটা আগের ক্লাসে আমরা মোটামুটি এক্সপ্লেন করছিলাম, ওই জন্য এখানে আর দেখাচ্ছি না। তাহলে আমরা ফার্স্টে চিন্তা করবো যে আমার এই ওয়াই হ্যাট পাওয়ার আগে আউটপুটটা আমার কি ছিল, O31। তাহলে ডিফারেন্সিয়েট অফ O31 divided by O21 into differentiate of O21 divided by O11 into, তারপরে যেটা থাকবে ডিফারেন্সিয়েট অফ O11 উইথ রেসপেক্ট টু W11। ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করো এই যে আমাদের আউটপুট যেটা আসতেছে, এই আউটপুটটা আসলে কিসের উপর ভ্যারি করতো। আমরা ওই যে বলছিলাম যে আমরা ধরো আমাদের পার্টিকুলার এই কেসে আমাদের কি হইতো, যে জেড নামে কোনো একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইকুয়াল টু আমরা সেটা অন্য কালার দিচ্ছি। এখানে যেহেতু আমাদের কি ইনপুট জেড হিসেবে একটাই, তাহলে আমরা বলতে পারি যে কথার কথা এক্স ইন্টু ডাব্লু প্লাস মাইনাস।
তারপরে এই যে আমার জেড এর যেই আমার ফর্মুলা, এটা তখন আমার কি হইতো, একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আমার পাস করা হইতো। ধরো আমরা তখন সেটা আমি বলতাম যে ধরো হচ্ছে আমার সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে? সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা আমার জেড এর রেসপেক্টে হইতো, বা জেড এর একটা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। এই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন থেকে আমাদের আউটপুট কি আসতো, যে আমার 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা ভ্যালু আসতো। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, তখন হচ্ছে 0.5 এর যদি তোমার নিচে থাকে তাহলে সেটাকে তুমি কনসিডার করবা 0, আর 0.5 বা তার থেকে যদি বড় হয় তাহলে তুমি সেটাকে কনসিডার করবা 1 হিসেবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কোন একটা নিউরন অ্যাক্টিভেট হবে কি হবে না সেটা আমার ডিপেন্ড করতো। যদি এখানে মাল্টিপল নিউরন থাকতো তাহলে আমার সে 5টা নিউরন আছে, তার মধ্যে আমার 3টা নিউরন আমার অ্যাক্টিভেট করা লাগলো, এবং 2টা নিউরনে আমি দেখতাম যে ওইটা ইম্প্যাক্টটা খুব একটা নাই। তো এই যে ডিসিশন গুলা সেটা আমার কি করতো, অ্যাক্টিভেশন ফাংশন নিত। তাহলে এই যে অ্যাক্টিভেশন ফাংশন সেটা হচ্ছে কিসের ফাংশন, সেটা হচ্ছে আমার জেড এর ফাংশন। আচ্ছা, তাহলে আমরা র্যান্ডমলি আমরা কি বলতে পারি, এই যে সে যে কোনো একটা কথা বলি, ধরো এই যে O2 1, তো এই যে O2 1 বা আউটপুট টু ওয়ান, এইটা আসলে কিসের ফাংশন? এটাকে আমরা বলতে পারি সিগময়েড অফ, ধরো হচ্ছে আমার সিগময়েড অফ জেড। ঠিক আছে? আর পার্টিকুলারলি এইটার ক্ষেত্রে যদি আমি জেড এর ইকুয়েশনটা দেখি, পার্টিকুলারলি এটার ক্ষেত্রে যদি জেড এর ইকুয়েশনটা দেখি, তাহলে আমরা বলতে পারি যে এটা আমরা মেইনলি কোন নিউরনে কাজ করতেছি, এই যে এইটার আউটপুট, তার মানে হচ্ছে এই নিউরনটা নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা এখানে বলতেই পারি W21 ইন্টু আউটপুট 1 1, কারণ এইটা এই ওয়েটটা কোথায় অ্যাপ্লাই হবে, এই আগের আউটপুটের সাথে অ্যাপ্লাই হবে, তাই না? তার আগের আউটপুটটা ছিল আমার W1, প্লাস ধরলাম এটা হচ্ছে আমার আগে যেহেতু বায়াস দিচ্ছে সেটা বি দিলাম বা বি2 দিলাম আর কি। আচ্ছা, এইটা তাহলে অ্যাপ্লাই হবে। এখন চিন্তা করো আমরা কি করতেছি, ঠিক সেম কাজটাই তাহলে আমাদের কি করা হয়েছে, যে আচ্ছা এখানে একটা জিনিস একটু সংক্ষেপে লিখি। তাহলে জিনিসকে এটা লেখা যায় যে আমাদের এখানে এই জিনিসটা আসেনি। আচ্ছা, এটা ছিল আমাদের W21 এবং ডিফারেন্সিয়েট অফ W1। তাহলে এইটার আমার ভ্যালুটা কই থেকে আসতেছে খেয়াল করো। এইটার ভ্যালুটা আমাদের জাস্ট এইটুকের ভ্যালু যদি নিয়ে কনসিডার করি, তাহলে এই ভ্যালুটা কই থেকে আসে, ডাব্লু সরি আউটপুট 2 1 ডিভাইডেড বাই উইথ রেসপেক্ট টু ডাব্লু। তাহলে এইটা আমার কই থেকে আসে দেখো, ধরো আমি এই যে ফাংশনটা আমি লিখলাম, এই জিনিসটাকে আমি অনেকটা এটা দ্বারা লিখতে পারি যে আহ, ধরো এইটা হচ্ছে আমাদের O21 সংক্ষেপে যদি লিখি সিগময়েড, তো তাহলে আমরা এটাকে জাস্ট এস দিলাম, এস অফ জেড। তার মানে সিগময়েড মানে জেড এর একটা ফাংশন হচ্ছে আমার সিগময়েড। তাহলে এখান থেকে যদি আমি ডিফারেন্সিয়েটটা নেওয়ার চেষ্টা করি তাহলে দেখো এস জেড ডিফারেন্সিয়েট অফ with respect to z into dz by with respect to w11, এটা আমরা লিখতে পারি। জাস্ট এটা যেহেতু আমাদের হচ্ছে মানে আমার O21 মানে আউটপুট 2 1, এটা হচ্ছে আমার একটা কি জেড এর ফাংশন, এবং জেডটা আমার কিসে, জেড কিসের মধ্যে থাকছে, মানে সিগময়েড এর ফাংশন, এবং এই সিগময়েড যেটা সেটা আবার জেড এর ফাংশন। তাহলে আমরা যেটা লিখতে পারি যে ওভারঅল এই জিনিসটাকে যদি আমরা কথা বলতে আলাদা করে লিখতে চাই, তাহলে এটার আমার ভ্যালু কি হবে, সেই এই যে আমার O21 এটা হচ্ছে আমার একটা সিগময়েড এর ফাংশন, এবং এই সিগময়েডটা আবার জেড এর ফাংশন। সেই জন্য আমরা চেইন রুল হিসেবে আমরা লিখতে পারি ডিফারেন্সিয়েট অফ সিগময়েড এর ফাংশন উইথ রেসপেক্ট টু জেড এবং ইনটু ডিজেড বাই উইথ রেসপেক্ট টু আউটপুট 1 1 এইটার উপরে। এখন চিন্তা করো এখানে তুমি যেটা করছো এই লাইনটা, তাহলে এই লাইনটা আসলে কি বুঝাইতেছে, যে তুমি আসলে সিগময়েড ফাংশন যেটা, মানে এই যে আমার সিগময়েডের যে ফাংশনটা সেটাকে তুমি ডিফারেন্সিয়েট করতেছো কিসের রেসপেক্টে, জেড এর রেসপেক্টে। জাস্ট আমি জেড মানে ধরছি, তাই তুমি যদি এটাকে ওয়াই ধরতা তাহলে তুমি লিখতে পারতা যে হ্যাঁ এস অফ ওয়াই, কোনো সমস্যা ছিল না, একই জিনিস। তাহলে আমার ডিফারেন্সিয়েট কিসের রেসপেক্ট করতে হইতো, ডি এস ওয়াই ডিভাইডেড বাই জি ওয়াই, এটা রেসপেক্টে করতে হইতো। তো এই যে এটাকে কোন একটা সিগময়েড ফাংশনকে আমি যখন ডিফারেন্সিয়েট করতেছি তখন ওইটার ভ্যালুটা কিসের মতো থাকবে, যখন আমি দেখাইছিলাম যে আমাদের একটা সিগময়েড ফাংশনে ডেরিভেটিভের কার্ভ, সেটা কি ছিল আমাদের, ম্যাক্সিমাম ভ্যালু ছিল আমার 0.25 আর মিনিমাম তো 0। তার মানে এই যে আমার ভ্যালুটা, এইটার আমার রেঞ্জ কতটুকু, 0 টু 0.25।
এই টাইপের কিছু একটা। আর এখান থেকে যখন আমি ডিজেড কে আমি আউটপুট ওয়ান ওয়ান এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে সেটা কিভাবে করতে পারি খেয়াল করো। সরি, হোপফুলি আবার দেখা যাচ্ছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে আমাদের ডিজেড যেটা, এটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো, মানে জেডটা আবার কিসের ফাংশন ছিল? জেডটা আমার হচ্ছে, খেয়াল করো, এই ওয়েট W21 এবং আউটপুট ওয়ান ওয়ান প্লাস বি2। তাহলে আমরা সেটা লিখে ফেলতে পারি এখানে, ডিফারেন্সিয়েট অফ W21 টাইমস আউটপুট ওয়ান ওয়ান প্লাস বায়াস, ঠিক আছে, ডিভাইডেড বাই উইথ রেসপেক্ট টু আউটপুট ওয়ান ওয়ান। তাহলে এখান থেকে আমি খেয়াল করো, এটার হলো তোমার ধরো শেষে 0.0 থেকে 0.25, তুমি ধরেই নিলাম যে 0.25 আসলো ম্যাক্সিমামটা। এবং এখান থেকে যেটা আসলো, এখান থেকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েটের ফর্মুলা, তাহলে দেখো যে উইথ রেসপেক্টে কি আউটপুট ওয়ান ওয়ান এর রেসপেক্টে করতেছো, তাহলে শুধুমাত্র W21 টা থাকবে ইন্টু ওয়ান, আর বাইশের জন্য তো এটা জিরো হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমার ডিফারেন্সিয়েটটা এরকম আসে। আচ্ছা, তাহলে ফাইনালি দেখো যে আমার এখান থেকে কি আসছে, 0.25 ইন্টু W21, এটা শুধুমাত্র থাকতেছে। এখন সামহাও এই W21টা কি ছিল খেয়াল করো। এই W21 যেটা ছিল, সেটা হচ্ছে আমার এই যে হিডেন লেয়ার ওয়ান এর পরে যে নিউরনটা চলে গেছে, সেই নিউরনের আমার ওয়েট। এখন সামহাও তুমি ইনিশিয়াল মানে পারপাসে তুমি জাস্ট র্যান্ডমলি ধরো ওয়েট গুলো ইনসার্ট করে গেছো। তো র্যান্ডমলি যদি মানে ওয়েট ইনসার্ট করো, তাহলে ধরো মোটামুটি তোমার এইটার ওয়েট জাস্ট তোমার নিজের ইচ্ছা মতো দিচ্ছ, 0.25, এবং W1 এর যেটা ওয়েট, সেটা তুমি নিজের ইচ্ছা মতো ধরো 200 দিচ্ছ। তাহলে আমার কি হবে, 0.25 ইন্টু 200, সেটা অলমোস্ট কত, 50, 50। এখন 50 যদি আসে, তাহলে দেখো এই 50 যে ভ্যালুটা, এটা অনেক বড় না? কোন রেসপেক্টে বড়, তুমি এখন খেয়াল করো, যে যখন তুমি এই যে ওভারঅল এই ডিএল এর ভ্যালুতে যাবা, মানে এই ডিফারেন্সিয়েটের ভ্যালুটা বের করতে যাবা, তখন ধরো তোমার কথার কথা, এটার ভ্যালুটা যদি বের করো, আমি বললাম যে ধরো হ্যাঁ মানে জাস্ট আমি একটা জিনিস নিয়ে বের করছি, এইটার ভ্যালুটা মোটামুটি তোমার আসছে কত, 50-এর মতো। তুমি ধরো হচ্ছে এইটার ভ্যালুটা পাইলা আছে হচ্ছে ধরো 30-এর মতো। ধরো কথার কথা তুমি পাইলা হচ্ছে 200। কি জন্য পাইলা, ওই যে ইনিশিয়ালি তুমি যখন ওয়েট গুলো ইনসার্ট করছো, তুমি র্যান্ডমলি দিছো এবং তুমি চিন্তা করছো যে হ্যাঁ ওয়েট বাড়াইলে হয়তো আমার মানে জিনিসটা ভালো কনভার্ট করবে, বা যাই হোক তুমি না বুঝে হয়তো ওয়েট গুলো দিছো। ফাইনালি তোমার যখন এই তুমি হচ্ছে লস ফাংশনের ডেরিভেটিভটা তুমি বের করবা, তখন দেখা যাবে তোমার ধরো সংখ্যাটা তখন কি আসছে, ধরো 30 ইন্টু এটা আমার আসছে 50 ইন্টু সে 200। তাহলে কি অনেক লার্জ একটা ভ্যালু আসতেছে না? মোটামুটি এটা বললে ধরো কত আসছে প্রায়, হ্যাঁ মানে এখানে তোমার 15 আর এদিকে 2 মানে হচ্ছে 30। তাহলে প্রায় তোমার 3 লিখে 30 লিখে মোটামুটি তোমার 1 2 3 4টা শূন্য। তাহলে এই যে এত বড় একটা ভ্যালু, তুমি চিন্তা করো, তুমি যখন ওয়েট আপডেট করতা, তোমার ফর্মুলা মেইনলি কোনটা ছিল? ফর্মুলা মেইনলি এইটা ছিল। এখন এই ফর্মুলাতে তুমি যখন এত বড় একটা ভ্যালু বসাবা, তখন আমার কি হবে, যে ধরো আমার W11 নিউ, এটা যেটা হবে, তোমার ধরো ইনিশিয়ালি তুমি ধরো ধরছিলাম ওয়েট 21 এর ভ্যালু কত ধরছিল, ধরো ওটার হচ্ছে ভ্যালু W11 এর ভ্যালু আছে, W11 এর ভ্যালু আমরা আসলে এখানে দেখি নাই, ধরো কথার কথা তুমি একটা ইনিশিয়ালি ধরতে আছে, ধরো 500 ধরছি। 500 মাইনাস, এখন ধরো হচ্ছে তোমার লার্নিং রেট, ধরো এটা 0.01, কিন্তু তার সাথে তোমার কি আসবে, এই ধরো বিশাল বড় একটা সংখ্যা যদি করো, তাহলে তোমার ফাইনালি অ্যান্সার কি হবে, 1 ইন্টু 30। হ্যাঁ, এটা যে সংখ্যা এই নেগেটিভ, এই নেগেটিভ মানে আসলে কনভার্ট, মানে তুমি যদি এটা চিন্তা করো যে this will never converge,
মনে আছে আমরা যখন হচ্ছে আমাদের গ্লোবাল মিনিমামতে পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন স্টেপ গুলা দেখছিলাম, তখন আসলে কি হয়েছিল যে ধরো তখন আমরা actually আমার কি দরকার, আমার দরকার এই পয়েন্টে আসা। বাট তোমার যদি স্টেপ গুলো অনেক বড়, কখনোই এই জায়গাতে কখনো পৌঁছাতে পারবা না। মানে এত বড় বড় স্টেপ দিয়ে ধরো এখানে আসলা, তারপরে এখানে গেলা, কখনোই তোমার এই গ্লোবাল মিনিমাতে পৌঁছানোটা সম্ভব সম্ভব না। আবার হচ্ছে আমরা যেটা দেখছিলাম যে যখন আমার স্টেপ গুলো খুবই ছোট ছোট, তখন আমার টেকনিক্যালি বা থিওরিটিক্যালি আমার এই জায়গাতে পৌঁছাতে আমার কি ইনফিনিটি সময় লাগবে। বাট যখন তোমার স্টেপ গুলো অনেক বড় বড়, লাইক এইটার মতো, তখন কিন্তু এখানে তুমি কখনোই পৌঁছাতে পারবা না। তো সেই ক্ষেত্রে এটা আমার তখন হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম, যেটা সেটা আমার অ্যারাইজ করবে আর কি। বুঝতেই তো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমের বেসিক। তো এটার সাথে সাথে আমরা, যেহেতু আমরা মোটামুটি লাস্ট এই লেকচার প্লাস এর আগের লেকচারে আমরা মোটামুটি দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। তো এই যে দুইটা প্রবলেম, যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম এবং আমার হচ্ছে ধরো এই এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম, এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমার আসলে সলিউশনটা কি, আমরা কোন সলিউশনে যাবো। আচ্ছা আর একটু বলে রাখি এখানে, এই ক্ষেত্রে আমাদের যেটা হয়েছিল ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, আর এইটার ক্ষেত্রে আমার এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। ঠিক আছে। তো আশা করি দুইটা জিনিস বুঝতে পারছো, যে আমাদের হচ্ছে ধরো মানে কি বলবো, ওয়েট ছোট নিলেও সমস্যা, আবার খুব বড় নিলেও সমস্যা। মোটামুটি সবচেয়ে অপটিমাম ভ্যালুতে আমাদের সিগমাইটা ইউজ করতে হবে। আচ্ছা, এখন এই সমস্যাটা উদ্ধারের জন্য মোটামুটি দুইটা মেথড আছে। দুইটা মেথড যদি আমি আলোচনা করি, ধরো একটা হইতেছে সলিউশন ওয়ান। ঠিক আছে, সলিউশন ওয়ান যেটাকে আমি বলবো সেটা হচ্ছে ড্রপ আউট। সলিউশন টু যেটা বলবো রেগুলারাইজেশন। তো এই দুইটা নিয়ে ধরো আমরা কি বলবো, ফার্স্ট অফ অল আমাদের যখন প্রথম যে প্রবলেমটা হয়েছিল, প্রথম প্রবলেমটা কি জন্য হয়েছিল, যখন আমাদের নিউরাল নেটওয়ার্কটা অনেক বেশি ডিপ, বা অনেক বেশি আমাদের নিউরাল নেটওয়ার্ক অনেক লম্বা একটা চেইন, অনেক চেইন সবগুলোর সাথে আমাদের কানেক্টেড, এরকম যখন অনেকগুলো হচ্ছে আমাদের চেইন ছিল, অনেকগুলো হচ্ছে আমাদের নোড ছিল, তখন আমার কি হয়েছিল যে অনেকগুলো ওয়েট, তখন অনেকগুলোকে ওয়েট গুলাকে যেটা করতো আমাদের এই প্রবলেম গুলা আসতে হবে। তো তখন এটাকে মানে আমার যেটা করতে হইতো যে হ্যাঁ, মানে যখন আমি হচ্ছে অনেক লম্বা একটা চেইন নিতাম, সেই চেইনে আমার দুই একটা ভ্যালু ছোট আসার জন্য ওভারঅল মানে পুরো চেইনে আমার এটা ইফেক্টটা ফেলতো। আচ্ছা, আর ধরো এই যে ড্রপ আউট, এইটার কাজটা কি, এবং রেগুলারাইজেশন, এটা আমরা তারপরে আমরা দেখবো। শুধু আমরা ড্রপ আউট না আলোচনা, যে ড্রপ আউট দিয়ে আসলে কি কাজ করে বা এটার অ্যাকচুয়াল ফাংশনটা কি। ঠিক আছে, তো ধরো আমরা যেটা করবো সেটা হচ্ছে ড্রপ আউট নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ড্রপ আউট নিয়ে একটা জিনিস খেয়াল করো, আমরা একদম শুরু থেকে যখন মেশিন লার্নিং টিউটোরিয়াল শুরু করছিলাম, একদম লেকচার একদম শুরুর দিকে, 3 কি 4 বা 2 বা 3 এরকম কিছু একটা দিকে আমরা এরকম বলছিলাম যে মেশিন লার্নিং একটা বড় প্রবলেম হয় যখন তুমি ওকে ট্রেনিং করবা, ও যেটা করবে ওভার ফিট করে। আন্ডার ফিট জেনারেলি না হয় না, বা ডিপ লার্নিং হয় না, সবসময় যেটা হয় সেটা হচ্ছে ওভার ফিট। তো ওভার ফিটের ইস্যুটা আমি কি বলছিলাম, যে ধরো তোমার যদি এক্স ওয়াই জাস্ট দুইটা পয়েন্ট থাকে, দেন তুমি এই দুইটা দিয়ে যদি কোনো একটা গ্রাফ নিয়ে যাও, মানে ডিসক্রিট লাইন নিয়ে যাও, দেন মোস্ট প্রবাবল চান্স আছে যে তোমার থার্ড পয়েন্ট বা আদার যে পয়েন্ট গুলো সেটা ডিফারেন্ট জায়গাতে পড়বে, এবং তোমার সেগুলোর সাথে ইরোডটা অনেক বেশি থাকে। তো ইরোড যদি বেশি থেকে থাকে, তাহলে সেটা আমার খুব স্বাভাবিক, এটা তখন আমার ডিসক্রিট লাইন হবে না। তখন এটার জন্য আমার মানে টেস্টিং মানে ট্রেনিংটা ভালো হবে। ট্রেনিংটা হবে তোমার মানে সবচেয়ে বায়াস অনেক, মানে কি বলবো, মানে ট্রেনিং এর ক্ষেত্রে তোমার ধরো আর স্কোয়ারের ভ্যালু আসবে অলমোস্ট ধরো 0.9, বাট টেস্টিং এর ক্ষেত্রে এটা ধরো ট্রেনিং, বাট টেস্টিং এর ক্ষেত্রে যেটা আসবে তখন আর স্কোয়ার একদম টপ করে তোমার 0.5 আর 0.4 এই টাইপের ভ্যালুতে চলে যাবে। যেটা আমার, আমরা বলছিলাম যে এটা হচ্ছে আমার ওভার ফিটিং ইস্যু। তো ওভার ফিট যেন না করে, বা যখন তোমার ডেটা একটু কম থাকে, তোমার তখন হচ্ছে ধরো ওভার ফিট হওয়ার একটা টেন্ডেন্সি বেশি হয়। তো ওভার ফিট করার মানে যদি সামহাও হয়ে যায়, তো এইটা যেন না হয়, সেইটার জন্য আমরা যেটা করি, এই ডিপ লার্নিং এ আমাদের সম্পূর্ণ কাজটা কি নিউরাল নেটওয়ার্কের উপরে।
তো তখন আমরা ইচ্ছা করে কয়েকটা নিউরন আমরা বাদ দিয়ে দিই, যে ওই নিউরন থেকে আমরা কোনো ইনফরমেশন নিব না। মানে ওই নিউরনটা যদি আমি টিচার হিসেবে আমি তোমার সরি ইনপুট নিচ্ছি, but ওই ইনপুটের জন্য ওই ইনপুটের সাথে আমার ধরো হচ্ছে W1 X1 W2 X2, এই যে তোমার ডাব্লিউ ধরো আমি W2 X2, মানে ওই W2 X2 W2 X2 এইটার জন্য যে নিউরনটা কাজ করতেছে সেই নিউরনকে আমি এক্সিকিউট দিব। আমার আইডিয়াটা হচ্ছে এরকম। এইভাবে করে আমরা র্যান্ডমলি যেটা করি, যে বেশ কিছু নিউরনকে আমরা জাস্ট ড্রপ আউট করে দিই, মানে সেটা যদিও এক্সিস্ট করে বা হচ্ছে আমার ধরো হচ্ছে আমার নিউরাল নেটওয়ার্কে আছে, বাট সেখান থেকে আমরা কোনো ইনফরমেশন নিচ্ছি না। এই ধরনের কাজকে আমরা বলি ড্রপ আউট। ধরো জিনিসটা আমরা যদি দেখি, এটা কিরকম হবে। সেম তোমার ধরো হচ্ছে টিচার মোটামুটি চারটা টিচার, চারটা টিচারের মধ্যে ধরো এটা হচ্ছে আমার S1, এটা হচ্ছে আমার S2, ঠিক আছে? এখন এই যে চারটা ফিচার, এই ফিচার থেকে তারপর তোমার তুমি চারটা হচ্ছে ইনপুট হিসেবে নিলাম। নেওয়ার পর তোমার ধরো এখান থেকে ফার্স্ট হিডেন লেয়ার, যেটা এই লেয়ারে অনেকগুলো নোট হতে পারে। তারপর এটা ধরো সেকেন্ড হিডেন লেয়ার, তারপর ধরো এটা থার্ড হিডেন লেয়ার, তারপর ধরো এটা ফাইনাল হিডেন লেয়ার। এরকম করে প্রত্যেকটা কি থাকবে, প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে। একটু প্রবলেম হচ্ছে। খেয়াল করো, এখানে আমার যেটা হচ্ছিল, আচ্ছা এখানে পুরোটা আসে না। আমার হচ্ছে ফার্স্ট হিডেন লেয়ার, এটা সেকেন্ড হিডেন লেয়ার, থার্ড হিডেন লেয়ার এবং ফোর্থ হিডেন, ঠিক আছে? লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। আমি কি বলছিলাম, প্রত্যেকের সাথে আমার কি কানেক্টেড থাকবে। ঠিক আছে? তো এটাও সদস্য। আমি আর সবগুলো আগাচ্ছি না। তুমি বুঝতে পারতেছো যে আমার কি হবে এখানে সবগুলো, প্রত্যেকটা হিডেন লেয়ারে প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোড আমার কানেক্টেড থাকবে সিমিলারলি এখানে। ঠিক আছে? তারপর ফাইনালি তারপর এখানে তুমি যেটা ওয়াই হ্যাট সেটা তুমি পাবো। আচ্ছা, এখন যেটা হবে যে আমরা যেটা করব, যে র্যান্ডমলি আমরা কিছু তোমার হচ্ছে ধরো হিডেন লেয়ারের, ধরো ফার্স্ট হিডেন লেয়ারের কিছু নোড আমরা অটোমেটিক বাদ করে দিই। এখন আমরা যেটা করবো, ঠিক আছে, এই নিউরনটার করে ওয়েট হোক বা যেটাই হোক সেটা আমরা নিব না, সিঙ্গেলি এটা নিব না, সিঙ্গেলি এটা নিব না। তারপরে এটার পর রিফাইন করে তুমি যদি দেখো, ধরো এটা তোমার ইনিশিয়াল অবস্থায় এই অবস্থা ছিল, এবং তুমি যেটা করছো র্যান্ডমলি তুমি কিছু নোটকে তুমি বাতিল করে দিচ্ছ। ঠিক আছে? নোটকে বাতিল করে দেওয়ার পর তোমার যেটা আসছে সেটা ধরো সেটা শুধুমাত্র এর সাথে কানেকশন, এর সাথে কানেকশন, এদের সাথে কানেকশন। তারপর যেটা হচ্ছে যে তোমার দেখো, শুরুতে আমার কি অনেকগুলো নিউরন ছিল, সেই ক্ষেত্রে আমি র্যান্ডমলি কিছু নিউরনকে বাদ করে দিচ্ছি, যে হ্যাঁ ও ওই নিউরন আর কাজ করবে না। তো ওখান থেকে যে ইনফরমেশন আছে সেটা আমি ইনফরমেশনটা আমি মানে কি বলবো এটাকে ইনপুট হিসেবে নিবো না, বা ওই ইনফরমেশন কোন ইনফরমেশন আমি নিবো না, বা আমার এই লার্নিং এর ক্ষেত্রে বা এই যে ওরা এখানে এসে মানে হিডেন লেয়ারের এখানে এসে আমার আউটপুট 1 1 আউটপুট 1 2 এই জায়গাগুলোর ক্ষেত্রে আমি আউটপুটে এটা কনসিডার করবো না। তাহলে এগুলার ইনফরমেশন আমি না নিই, ফাইনালি কি এইটার ইফেক্ট আমার কি ফাইনাল এই রেজাল্টের উপরে পড়বে। তার মানে তুমি যেটা করতেছো যে তোমার এই ইনফরমেশন গুলো নিলেই বরং দেখা যাচ্ছে যে তোমার জিনিসটা মডেলটা ওভারফিট করতেছে। তো ওভারফিট যেন না হয় সেই জন্য তুমি র্যান্ডমলি একটা কিছু মানে নিউরন তুমি বাদ দিয়ে দিলা। সিমিলারলি তুমি ধরো সে এই হিডেন লেয়ার 2 এর ক্ষেত্রে এসেও তুমি যেটা করলাম, যে সবগুলোকে কনসিডার করলা না, না করে তুমি যেটা করলাম যে তোমার জন্য সিলেক্টেড কিছু নিউরনকে তুমি রাখো। ঠিক আছে? এই কয়টা রাখো, তার মানে দেখো এর থেকে আমার বাকি যেগুলো ছিল ইনিশিয়ালি সেগুলো সব কিছু আসলে আমরা নিয়ম বলতে বাদ দিয়ে দিই।
এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হয় আমার ড্রপ আউট। ড্রপ আউটটা আরেকটু ভালো করে বোঝার জন্য জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো, এখানে আসলে কিভাবে কাজ করে সেইটার জন্য চিন্তা করতে পারো। আমরা ডিসিশন ট্রি দেখছিলাম না মেশিন লার্নিং এ? ডিসিশন ট্রিতে আসলে কি হয়েছিল, যে আমার ধরো ফাইনালি যে এইটা একটা আমার কোনো একটা ইয়ে ছিল, সেখানে তোমার ইয়েস নো দুইটা অপশন ছিল। তারপর তোমার এখানে আরেকটা ডিসিশন নেওয়া যাবে, সেখানে তোমার ইয়েস নো আরেকটা, তারপর এটা ইয়েস নো। তারপর এখান থেকে আসলে তোকে একটা ডিসিশন, এখানে আসলে এটা এখানে শেষ করো, তারপর এখানে মধ্যে আসলে এটা হচ্ছে দুই রকম ডিসিশন। তারপরে এখান থেকে তোমার ধরো হচ্ছে আমার এটা একটা করতে করতে ফিচার, এটা একটা ফিচার, এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার রেজাল্ট ওয়ে, এটা কি। তার মানে এখানে কি হচ্ছিল, যে আমার একটা জিনিস ইনপুট হিসেবে আসলে ফাইনালি আমার, ধরো আমি সেটাকে বললাম যে এক্স টা আসলে কোন ক্লাসে পড়বে, এতে পড়বে, বিতে পড়বে না সিতে পড়বে, এটাকে তুমি একটা ডিসিশন নিচ্ছিলাম। আর যখন আমার র্যান্ডম ফরেস্ট কাজ করতেছিল তখন আমি কি বলছিলাম, যে আমার মাল্টিপল ডিসিশন ট্রি থাকে, তাই না? মাল্টিপল ডিসিশন ট্রি ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছিল, যে এক্স তুমি এখান থেকে ধরো ইনপুট দিছিলা, তারপর এখানে তোমার হচ্ছে একটা আছে বক্সের মতো চিন্তা করতে পারো, যেখানে আমার একটা এরকম ডিসিশন ট্রি আছে, ঠিক আছে? তারপর এখান থেকে তুমি আরেকটা বক্সের মতো চিন্তা করতে পারো, যেখানে তোমার আরো একটা decision tree আছে। এরকম করে করে তোমার অনেকগুলো ডিসিশন ট্রি থাকবে, এবং ধরো এই ডিসিশন ট্রি থেকে সে বললো যে কথা বলতে এটা এ সেটার মধ্যে পড়বে, এই ডিসিশন ট্রি থেকে সে বললো না এটা বি সেট হবে। এখানে ধরো আরেকটা ডিসিশন ট্রি সেখানে থেকে আমার বললো যে না এটা সি সেট করবে, এখানে ধরো আরেকটা ডিসিশন ট্রি সে আবার বললো আমার কথা বলতে এ সেট করবে। তখন তুমি এখান থেকে মেজরিটিটা কি করলাম, কালেক্ট করবো। তো ঠিক আছে, তাহলে আমি এ আর বি এই দুটাকে কনসিডার করবো, কারণ এর পক্ষে মানে এর পক্ষে আমার ভোট বেশি আসছে। তো আমি এই যে আমার এক্স বা এক্স ওয়ান, এটা আসলে কোন সেটের মধ্যে পড়বে, এ সেটের মধ্যে পড়বে। আমি এখান থেকে এরকম একটা ডিসিশনে আসলাম। এখন ও যেটা করবে, ঠিক এই ক্ষেত্রেও তুমি যদি এটাকে ড্রপ আউটের মতো করে চিন্তা করো, তাহলে ও যেটা করতেছে, এই যে ধরো বি বা সি, ওই যে ইনফরমেশন গুলো নিল না, তো এইসব কিছু আসলে যেটা করা হবে হয় যে আহ, এই যে ট্রি গুলা থেকে তুমি যখন ডিসিশন নিতে আসতেছো, যে ইয়েস নো করে ভাগ করতেছো, তখন আসলে যেটা করতেছে ওরা একটা করে প্রবাবিলিটি, ঠিক আছে? ও যেটা করে একটা প্রবাবিলিটি ফাংশন সলভ করে এবং দেখায় যে হ্যাঁ আমার এ হওয়ার খরচ কথা, এ হওয়ার প্রবাবিলিটি আমি বললাম 40%, বি হওয়ারটা হচ্ছে 30%, সি হওয়ারটা আমার 15%, ডি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমার 15%, ঠিক আছে? ও যেটা করবে সবগুলা থ্রি থেকে সে ফাইনালি প্রবাবিলিটির মানটা পেয়ে, মানটাকে দেখে সে ফাইন্ড আউট করবে যে ঠিক আছে আমার সবচেয়ে বেশি প্রবল চান্স কি, এ হওয়ার চান্স, কারণ সে 40% আমাকে মানে বলতেছে যে এটা এ হইতে পারে, বা 40% প্রবাবিলিটি আছে যে আমার এক্স ওয়ান নামের যে নতুন ফিচারটা সেটা আমার এক্স মানে এ হইতে পারে। তাহলে তুমি যখন এটাকে বলতেছো ঠিক আছে সেটা হচ্ছে আমার এ, বা এক্স ওয়ান আমার এ সাবসেটের মানে মতো থাকবে, বাকিগুলোকে তুমি কনসিডার কেন করো না, কারণ এটা প্রবাবিলিটি কম। ঠিক সিমিলারলি যখন এখানে ওই যে নিউরাল নেটওয়ার্কটা দেখতেছিলাম, ওরা যেটা করবে সামহাও এগুলোর প্রবাবিলিটি অনেক কমাই দিবে। ভালো, এটা প্রবাবিলিটি দিয়ে দিল 0.0, বা এটার প্রবাবিলিটি দিয়ে দিল 0.01। তাহলে সে যেটা করবে অটোমেটিক এই নিউরন গুলাকে তখন একটা মানে ধরো সে থ্রেশহোল্ড সেট করে দিল যে হ্যাঁ যার প্রবাবিলিটি 0.1 এর নিচে তাকে আমরা জিরো হিসেবে কনসিডার করবো, বা সেই নিউরনটা থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করবো না। তখন আবার সেই নিউরনটা অটোমেটিক বাদ হয়ে, যেটা আমরা এখানে ফিজিক্যালি দেখাচ্ছিলাম ড্রয়িং করে, কিভাবে আমার নিউরনটা বাদ হয়ে যাচ্ছে। বুঝে গেছে? তো এইভাবে আসলে ড্রপ আউটটা কাজ করে। আর এরপরে তোমাদের ছোট একটা জিনিস, এটার জন্য আসলে আলাদা আলাদা লেকচার দেখানো দরকার নাই, তোমাকে এই জন্য দেখাই দিচ্ছি আর কি। খেয়াল করো আমরা অ্যাক্টিভেশন ফাংশন এই পর্যন্ত কি কি করছিলাম, যে আমরা সিগময়েড দেখছিলাম, আরেকটা দেখছিলাম রেডিউস, ঠিক আছে? আরেকটা আছে আমাদের ট্যান এইচ। তো ট্যান এইচটা আমরা খুব ডিটেলস যেমন আছে তোমাদের আইডিয়াটা দিব যে এটার ভ্যালুটা মানে কত থেকে কতর মধ্যে আমার ভ্যারি করে, কারণ ট্যান এইচটাও তোমাদের অনেক পারপাসে ইউজ করতে হবে, ঠিক আছে? তো যদি আমরা অ্যাক্টিভেশন ফাংশন এটাকে আমরা বলবো ধরো ট্যান এইচ, ট্যান এইচ এটাকে আমরা এইভাবে বলতে পারি, এটা হচ্ছে ধরো ফাংশনটা এটা এরকম হবে 1 - e⁻²y 1 + e⁻²y, ঠিক আছে? আচ্ছা, এখানে ওয়াইটা কি ছিল আমাদের? ওয়াইটা ছিল ধরো হচ্ছে ওই যে x1 w1 x2 w2, এরকম করে আমার যেটা sorry, আর এটা ছিল আমার
x1 w1 প্লাস x2 w2 প্লাস সেভেন করে ডট ডট করে যতগুলো আমার ফিচার আছে এটা প্লাস আমার বায়াস যেটা ছিল সেটা, এটা হচ্ছে আমাদের tan এর ফাংশন। আচ্ছা, এখান থেকে ফাংশনটা দেখে অবশ্য বোঝার উপায় নাই যে আমার ভাবে ইনপুট আউটপুট কিরকম, মানে সরি মানে আউটপুটের রেঞ্জ কতটুকু থাকবে। তো এটার জন্য আমরা গ্রাফটা ফলো করি। tan এর যদি গ্রাফটা আঁকাই, তাহলে এটার মোটামুটি ধরো এটা রেঞ্জ যেটা সেটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, -1 টু +1, মোটামুটি ধরো হচ্ছে এই টাইপের হচ্ছে তার গ্রাফটা হচ্ছে। তো তারপর আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হইতেছে যে আমাদের মেইন ঝামেলা হয় যে যখন আমি অ্যাপ্লিকেশন ফাংশনের ডিফারেন্সিয়েট বা ডেরিভেটিভ নেই, তখন আমার সেই ভ্যালুর রেঞ্জটা অনেক কম হয়ে যায়। বাট tan এর ক্ষেত্রে এটা ভালো জিনিস, এটা যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে ডেরিভেটিভের গ্রাফটা হবে অনেকটা এইরকম। মানে ধরো হচ্ছে এই ফাংশন, এটা ধরো হচ্ছে tan এর ফাংশন, এই ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে সেইটা আসবে তোমার মোটামুটি রেঞ্জ 0 to 1, আর এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে -1 to 8। তো এইটাও দেখবা যে তোমাদের অনেক পারপাসে ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি রেলু, সেইটা নিয়ে আমরা ছোট ছোট একটা জিনিস ইউজ করবো। রেলু কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় এবং এটা সবচেয়ে পপুলার, ঠিক আছে, কারণ এটা দিয়ে আমরা মোটামুটি মোস্ট অফ দা মানে প্রবলেম গুলো সলভ করে থাকি। বাট রেলুর ক্ষেত্রে একটু লিমিটেশন আছে, সেটা একটু আমি দেখাই দিই। রেলুর ক্ষেত্রে কি হয়েছিল আমাদের, আমরা মোটামুটি দেখছিলাম যে ধরো রেলু ফাংশনটা কিরকম ছিল। রেলু আরেকবার লিখুন। রেলুর জন্য আমাদের গ্রাফটা কিরকম ছিল, রেলুর ক্ষেত্রে মনে আছে যে আমরা যেটা বলছিলাম ও ছিল নন নেগেটিভ, মানে তুমি যদি নেগেটিভ ভ্যালু দাও ও আউটপুট দিবে তোমাকে 0, আর তুমি যদি পজিটিভ কোনো একটা ভ্যালু দাও ধরো 5 10 যেটাই হোক, সে তখন সেই ভ্যালুটা দিবে, 5 হোক 10 হোক 50 হোক যেটাই হোক। তার মানে ওর আসলে রেঞ্জ ছিল 0 to পজিটিভ কোনো সংখ্যা, মানে সে কোনো নেগেটিভ ভ্যালু আমাকে আউটপুট হিসেবে হিসেবে দিবে না। তার মানে ওর যদি আমরা গ্রাফটাকে খেয়াল করি, তো গ্রাফটা মোটামুটি এই লাইন বরাবর আসবে, মানে যা নেগেটিভ জিনিস সবকিছু, এটা হলো হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, মানে যা নেগেটিভ তোমার অ্যাক্সিস এর এক্স সবকিছু সে 0 বানাই দিচ্ছে, এবং তারপরে যখন আমার পজিটিভ দেওয়া শুরু করছি ও আস্তে আস্তে বাড়তে শুরু করছে, এবং এটা মোটামুটি 45 অ্যাঙ্গেলে এটা বাড়বে। আচ্ছা, এখন এই ফাংশনের আমাদের যখন হচ্ছে ধরো ডেরিভেটিভ আমরা করছিলাম, ডেরিভেটিভ আমরা কি দেখছিলাম যে আমাদের মোটামুটি এই ডেরিভেটিভের রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে থাকে। মানে ধরো ডেরিভেটিভ অফ রেলু বাই ডি ওয়াই, এটার আমার রেঞ্জটা ছিল 0 to 1, ঠিক আছে। তাহলে 0 to 1 এর মধ্যে যদি থাকে, তাহলে এইটার যদি আমি গ্রাফটা দেখি, এটা কিন্তু ডিফারেন্সিয়েটের গ্রাফ। ধরো সেটা তোমার রেলুর ফাংশন, এবং আমি এখানে যে গ্রাফটা আঁকাইতেছি সেটা হচ্ছে আমার ধরো এই গ্রাফটা হচ্ছে আমার ডিএফ বাই জিওয়াই। রেলুকে ডিফারেন্সিয়েট করলে কি রকম হবে সেইটা, তখন আমার যেহেতু 0 থেকে 1 এর মধ্যে থাকবে, তার মানে এই যে তোমার 1 আর 0, তাহলে ওর গ্রাফটা মোটামুটি এই যে হবে, ঠিক আছে। তার মানে ওর জাস্ট দুইটাই আউটপুট থাকে, সেখান থেকে আমি ধরো বলতে পারি যে হ্যাঁ সে 1 দিবে যদি চেঞ্জ আমার 0 থেকে বড় হয়, আর 0 দিবে যদি সে জেড এর ভ্যালু 0 থেকে ছোট হয়। তাহলে এটাই ছিল আমার আউটপুট। এখন এখানে তোমার একটা জিনিস, মানে ধরো আচ্ছা এখানে তোমার হচ্ছে ধরো কথার কথা সুবিধা, সুবিধা অনেক কিছুই ছিল, যেহেতু আমাদের আগের ক্ষেত্রে রেঞ্জ ছিল যেরকম সিগমাইটের রেঞ্জ ছিল 0 to 0.25, এখানে কিন্তু 0 to 1। তো আমি তোমার মানে এরকম করে চিন্তা করতেই পারি যে আমার ডাব্লু ওল্ড, এটাকে তুমি যদি মানে মডিফাই করো, সরি এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে ডাব্লু নিউ, এটাকে যদি তুমি চিন্তা করো তাহলে ডাব্লু ওল্ড মাইনাস লার্নিং রেট ডিএল বাই ডাব্লু ওল্ড, তাহলে এখান থেকে ধরো হচ্ছে আমার এটার ভ্যালু সে হচ্ছে 0.01। আর এই যে আমার এইটার ভ্যালু, এটা কি হবে, একটা চেইন রুল দিয়ে আসবে। ধরো চেইন রুল আমার মোটামুটি তিনটা জিনিসের গুণফল আছে, তাহলে এরকম হইতেই পারে যে just এটা 1 এটা 1 এটা 1। তাহলে আমার ধরো ইনিশিয়াল ওয়েট যদি 2.5 হয়, তাহলে আমার সেকেন্ডে ওয়েট কত হবে, 2.5 মাইনাস 0.01, আর এটাকে গুণ করলে কি 1ই হবে, ইন্টু 1। তাহলে এখান থেকে আমার যদি হিসাব করো তাহলে আমার কি আসবে, 2.5 মাইনাস 0.01 আসতেছে, যদি লেখা জায়গা নেই, তাহলে আমার 2.49 এটা আসবে।
তাহলে দেখো এখানে আমার কি হচ্ছে, ওয়েটটা আপডেট হবে। বাট সিগময়েডের ক্ষেত্রে যেটা দেখা গেছে, এই যে চেইন রুল, কখনোই তোমার অনেকগুলা চেইন রুলের গুণফল আমার ওয়ান আসছে, ওয়ানের যে ছোট কিছু আসছে, ওভারঅল তখন এটাকে আরো ছোট বানাই দেবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা মানে রেলু ফাংশনটা ইউজ করার সুবিধা। বাট ঝামেলা কোথায়? ঝামেলা তখন, দেখো আমার এটা ডেরিভেটিভের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম হচ্ছে 0। সামহাও যদি 0 চলে আসে তাহলে কি ঝামেলাটা হবে? যদি 0 চলে আসে তাহলে দেখো ডাব্লিউ নিউ ইকুয়াল টু ডাব্লিউ ওল্ড মাইনাস লার্নিং রেট ডিএল বাই ডিডাব্লিউ। একটু দেরিতে তোমাদের মনে হচ্ছে স্ক্রিনে এটা রেসপন্স করতেছে, আচ্ছা যাই হোক। তা এখন এখানে ধরো অনেকগুলো সংখ্যা, মানে এটা কি একটা চেইন রুলের মাধ্যমে, মানে আমার কি বলবো, এটার ভ্যালুটা আসবে। এখন চেইন রুলের মধ্যে ধরো 1 আছে, 0.5 আছে, আবার 1 আছে, বাট সামহাও কোন একটা রিজনে কোন একটা জায়গার ডেরিভেটিভ আমার 0 চলে আসছে। যদি 0 এসে থাকে তাহলে কি হবে? খুব স্বাভাবিক, মানে ডাব্লিউ ওল্ড মাইনাস 0 ডাব্লিউ নিউ। তার মানে দেখো, ডাব্লিউ নিউ আর ডাব্লিউ ওল্ড দুইটা আমার সেম হয়ে গেল, তার মানে ওয়েট আর আপডেট কখনোই হবে না। তার মানে যদি আমার 0 আসে তাহলেই একমাত্র রেলু যে আমার অ্যাক্টিভেশন ফাংশন, এটা তখন কাজ করবে না। ঠিক আছে? তো তার মানে আমার 0 আসলে এটাও আমার মানে কার্যক্ষমতা কিছুটা কমে যাচ্ছে, কার্যকারিতা কমে যাচ্ছে, যে এটা খুব একটা কার্যকর হচ্ছে না। তখন আমার মানে এইটা, এই প্রবলেমকে ধরো হচ্ছে ওভারকাম করার জন্য তখন একটা নতুন কনসেপ্ট নিয়ে আসা হয়, যেটাকে আমরা বলবো লিকি রেলু। ঠিক আছে? লিকি রেলু কি জন্য বলতেছি দেখো, আমরা তখন যেটা আগের ক্ষেত্রে গ্রাফটা কি দেখছি, যে রেলুর ক্ষেত্রে আমাদের গ্রাফটা ছিল মোটামুটি এরকম। ঠিক আছে? এবং তারপরে এইরকম। আচ্ছা, এখন যখন লিকি রেলুর, এটা হচ্ছে রেলু, আচ্ছা এটা আমি লিখে দিই, এটা হচ্ছে রেলু। আর যদি লিকি রেলুর কথা চিন্তা করি, তখন যেটা হবে, তখন খুব সামান্য ও নেগেটিভ দিকে যাবে। ঠিক আছে? যাওয়ার পর তারপর সেদিকে, এই যে আমার গ্রাফটা, এইটাকে আমি তখন আমি বলবো লিকির রেলু। আচ্ছা, তখন যেটা হবে, তখন খেয়াল করো, তখন কিন্তু আউটপুট আর আগের ক্ষেত্রে আউটপুট আমার কি ছিল, যে ধরো এই জিনিসটার আউটপুট ছিল আমার কথার কথা একটা পজিটিভ সংখ্যা থেকে 0। এখন কিন্তু আর পজিটিভ সংখ্যা থেকে 0 না, তাই না? এখন যেটা হবে, যে আলটিমেটলি যে এটার রেঞ্জ যেটা হবে, হ্যাঁ উপরেরটা ঠিক থাকবে কোন একটা পজিটিভ সংখ্যা, বাট নিচের যেটা রেঞ্জ, নিচে কিন্তু এখন আর কোনো কনস্ট্যান্ট না বা 0 না। ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, এটা হওয়ার চান্স নাই। তবে সেটার ক্ষেত্রে আসলো ধরো পয়েন্ট, ধরো 0, 1 সামথিং কোনো একটা ফাংশন ওয়াই। তাহলে নিচেটা আসলো তোমার মোটামুটি 0.01 ওয়াই। ঠিক আছে? তো ধরো পজিটিভ সংখ্যা কখন আসবে, যখন আমার ওয়াই এর ভ্যালু 0 থেকে বেশি। আর এটা কখন আসবে আমি বললাম, যে ধরো হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু যখন 0 থেকে কম, তখন আমার আসবে 0.01 ওয়াই। তাহলে এখানে তুমি যখন ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট অফ 0.01 ওয়াই, ডেরিভেটিভ অফ জি ওয়াই, তাহলে এটা করো। এটা যদি করো তাহলে দেখো এখন কিন্তু আর কখনোই 0 আসবে না, অ্যাটলিস্ট এটার ভ্যালু তোমার 0.01 এরকম কিছু একটা আসবে। এই 0.01 যদি আসে তাহলে কিন্তু আর ওই যে আগের মতো ওই কেস হবে না যে 0 চলে আসছে, তো আমার সেই চেইন রুলের ভ্যালুটা ওভারঅল 0 হবে, এটা হওয়ার আর চান্স তখন নাই। তো এই কনসেপ্টটাকে বলা হয় লিকে রেলু। এটা হচ্ছে রেলুর আপডেটেড ভার্সন। তো তোমরা এটাও ইউজ করতে পারবা যখন তোমাদের দেখতেছো কোনোভাবেই কনভার্স হচ্ছে না বা কোনো একটা ঝামেলা হচ্ছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই।